ওয়েলকাম টু ডিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা শুরু করব সিডিপি ক্লাস 38 নম্বর ক্লাস নিয়ে। এর আগে যখন তোমরা দেখেছো নিশ্চয়ই যে 37 নম্বর ক্লাস পর্যন্ত কিন্তু আমাদের আলোচনা রয়েছে। সেখানে গুরুত্বপূর্ণ টপিক এবং বিষয়বস্তু কিন্তু আস্তে আস্তে আমরা কনসেপ্টগুলো আমরা শিখছিলাম। সেখানে কিন্তু 37 নম্বর ক্লাস পর্যন্ত রয়েছে। তোমরা যদি এটা মক টেস্ট হিসাবে দাও, আমি বারবার বলে থাকি মক টেস্ট হিসাবে দিলে তোমাদের আপকামিং ডব্লিউবি টেট এবং আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু সিডিপির ক্ষেত্রে হেল্পফুল হবে। চলো আমরা শুরু করি। আর তাছাড়া আমাদের যে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, আমাদের ফাউন্ডেশন টেট ফাউন্ডেশন পুরো প্রস্তুতি হিসাবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু করানো হয়ে থাকে। এখানে প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা এক্সপার্ট টিচার এবং আমাদের মক টেস্ট এবং ফ্রি পিডিএফ এর ব্যবস্থা কিন্তু রয়েছে, যেখানে বেসিক থেকে সমস্ত সাবজেক্ট কিন্তু ধীরে ধীরে একদম ফাউন্ডেশনের মতো করে কিন্তু এটা করা হয়ে থাকে। তোমরা লক্ষ্য করে দেখবে যে আমাদের ডব্লিউবি টেটের যে কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু কনসেপচুয়াল হয়, সেগুলো ভিতর থেকে প্রশ্নগুলো আসে। সেক্ষেত্রে তোমরা যদি ফাউন্ডেশন ব্যাচ বা তোমাদের ফাউন্ডেশন যদি থাকে সমস্ত সাবজেক্টের, তাহলে কিন্তু তোমরা কিন্তু সঠিকভাবে উত্তর এবং খুব দ্রুত করে আসতে পারবে। চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই। শিক্ষার সংকীর্ণ ধারণা কোনটি? শিক্ষার সংকীর্ণ ধারণা কোনটি? উত্তর করবে সবাই, ঠিক টাইমের মধ্যে উত্তর করবে যে শিক্ষার সংকীর্ণ ধারণা কোনটি। শিক্ষা হলো অভিযোজনের প্রক্রিয়া, নাকি শিক্ষা হলো বৃদ্ধি ও বিকাশ, নাকি মানসিক শক্তির উৎকর্ষ বা শৃঙ্খলাই হলো শিক্ষা, নাকি শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া? শিক্ষার সংকীর্ণ ধারণা এর মধ্যে কোনটি হবে? কি বলা হচ্ছে দেখো, শিক্ষার সংকীর্ণ ধারণা কোনটি? শিক্ষার সংকীর্ণ ধারণা কোনটি? তখন আমরা কি বলবো? তখন বলবো মানসিক শক্তির উৎকর্ষ বা শৃঙ্খলাই হলো শিক্ষা। কারণ কি? কারণ কি ভালো করে লক্ষ্য করো। শিক্ষা হলো অভিযোজনের প্রক্রিয়া। এটা যদি বলি আমরা শিক্ষা হলো অভিযোজনের প্রক্রিয়া, প্রথম অপশনটা দেখো কেন করলাম না? প্রথম অপশনটা দেখো, শিক্ষা যদি আমরা বলি যে এটা অভিযোজনের প্রক্রিয়া, তাহলে এটা আমরা আমাদের এই ধারণার মধ্যে চলে আসে যে এটা একটি এই শিক্ষা একটা ব্যাপক প্রক্রিয়া। এর মানে ব্যাপক ধারণার একটা বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষা হলো অভিযোজনের প্রক্রিয়া। কারণ কি? আমরা সারা জীবনব্যাপী পরিবর্তনশীল পরিবেশ পরিস্থিতির সাথে মানিয়ে চলতে চাই এবং মানিয়ে চলার চেষ্টা করি। এই যে ধারণার বশবর্তী হয়ে আমরা যদি বলি এইটা শিক্ষা হলো অভিযোজনের প্রক্রিয়া, আসলে এটা সংকীর্ণ ধারণার মধ্যে পড়ে না, এটা ব্যাপক ধারণার মধ্যে পড়ছে। এরপরে দেখো, শিক্ষা হলো বৃদ্ধি ও বিকাশ। অবশ্যই শিক্ষা বৃদ্ধি বিকাশ, কিন্তু ঘটনা হচ্ছে যে বৃদ্ধি বিকাশ বিকাশ কতদিন চলে? সারা জীবন ব্যাপী চলে। তাহলে শিক্ষার সংকীর্ণ ধারণা কখনোই সারা জীবন ব্যাপী চলে না বা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে শিক্ষা বৃদ্ধি বিকাশ এই কারণে হলো না, কারণ এটা ব্যাপক ধারণার একটা রূপ। তারপরে দেখো, মানসিক শক্তির উৎকর্ষ বা শৃঙ্খলাই হচ্ছে শিক্ষা। অর্থাৎ শিক্ষাটা হচ্ছে শুধুমাত্র নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজেকে শৃঙ্খলাবদ্ধ করা, নিজেকে সামাজিক প্রাণী হিসাবে শুধুমাত্র নিয়ন্ত্রিত থেকে কোনটা সঠিক কোনটা বেঠিক এইটুকুই শুধু নির্ধারণ করা, এটা সংকীর্ণ ধারণা আমরা বলতে পারি। এবং শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া, তো কখনোই হবে না। তাহলে শিক্ষা সংকীর্ণ ধারণা কেন হলো? মানসিক শক্তির উৎকর্ষ বা শৃঙ্খলাই হচ্ছে শিক্ষা। কারণ আমরা প্রাচীন যুগে দেখেছি যে শিক্ষার লক্ষ্য ছিল নির্বাণ লাভ, মোক্ষ লাভ, আত্মোপলব্ধি। এই সমস্ত জিনিসগুলো কিন্তু শুধুমাত্র ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য যাবতীয় যা করতে হতো তাই হচ্ছে শিক্ষা, বাদবাকি শিক্ষা নয়। তাহলে এখানে আমরা বলতে পারি শিক্ষার সংকীর্ণ ধারণা হচ্ছে মানসিক শক্তির উৎকর্ষ বা শৃঙ্খলাই হচ্ছে শিক্ষা। এরপরে দেখো, বুদ্ধিমান ও মেধাবী ছাত্র যদি তোমার ক্লাসে গন্ডগোল বা গোলমাল করে, শিক্ষকের কি করা উচিত? কড়াভাবে শাসন করা উচিত, নাকি বিষয়টি প্রধান শিক্ষককে জানানো উচিত, নাকি অভিভাবককে জানানো উচিত, নাকি ক্লাসের বাইরে দেখা করে তার সমস্যা জানতে চাওয়া উচিত? কোনটি? বুদ্ধিমান ও মেধাবী ছাত্র যদি ক্লাসে গোলমাল করে, তাহলে তাকে যদি আমি পার্সোনালি যদি আমরা তাকে বলি বা ব্যক্তিগতভাবে ডেকে যদি তার সাথে আমরা কথা বলি, সবচেয়ে ফলপ্রসূ কোনটা হবে বলো? সবচেয়ে ফলপ্রসূ এটা হবে। সবচেয়ে ফলপ্রসূ কোনটা হবে? যে আমরা যদি তাকে ব্যক্তিগতভাবে ডেকে তার সাথে কথা বলে যে তুমি কেন এরকম গন্ডগোল করছো, বা তোমার মূল যে সমস্যা সেটা কোন জায়গায় রয়েছে, বা তোমার যে সমস্যাটা হচ্ছে তুমি কেন তুমি আমাকে বলছো না, এইটা এইটা যদি
আমরা করি বা বুদ্ধিমান মেধাবী ছাত্রকে গোলমালের কারণ যদি আমরা ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করি, সবচেয়ে বেশি ফলপ্রসূ কিন্তু এটা হবে যে ক্লাসের বাইরে দেখা করে তাকে সমস্যা জানতে চাওয়া। অভিভাবক শাসন এগুলো কিন্তু একটা আপেক্ষিক ব্যাপার, কিছু নির্দিষ্ট সময় পরে আবার যা যেরকম ছিল আবার সেরকম ফিরে আসতে পারে। 3 নম্বর দেখো, গিলফোর্ডে বুদ্ধির সংগঠন সংক্রান্ত তত্ত্বের স্মৃতি প্রত্যাভিজ্ঞা ইত্যাদি কোন মাত্রার অন্তর্গত? গিলফোর্ডের বুদ্ধির যে সংগঠন সংক্রান্ত তত্ত্ব, আমরা জানি যে গিলফোর্ডের ত্রিমাত্রিক তত্ত্ব বা এসওআই মডেল বলে থাকি, স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স, যেটা বুদ্ধির কাঠামো গঠন সংক্রান্ত মডেল বা তত্ত্ব, সেখানে তিনি স্মৃতি প্রত্যাভিজ্ঞা এই জিনিসগুলো কোন মাত্রা রেখেছেন। আমরা জানি গিলফোর্ডের তিনটি মাত্রা রয়েছে, বিষয় প্রক্রিয়াগত মাত্রা, বিষয়বস্তুগত মাত্রা এবং ফলাফলের মাত্রা। ঠিক এই প্রক্রিয়াগত বিষয়বস্তু এবং ফলাফলের মাত্রাকে প্রতিটা মাত্রার নির্দিষ্ট উপাদান রয়েছে এবং টোটাল উপাদান আমরা 150টা ধরি এবং 150টাই পড়ি। যদিও রিভাইজ এডিশনে এখনো পর্যন্ত 1988 সালে 180টা উপাদান আবিষ্কৃত হয়েছে, কিন্তু আমরা পড়ি 150টা। এটার স্ট্রাকচারটা কিরকম রয়েছে? স্ট্রাকচারের যে উপাদানগুলো রয়েছে বিভিন্নভাবে সাজিয়ে, যেমন প্রক্রিয়াগত মাত্রার 5টি উপাদান রয়েছে। প্রক্রিয়াগত মাত্রায় কয়টি উপাদান রয়েছে? 5টি। এবং বিষয়বস্তুগত মাত্রায় কয়টি উপাদান রয়েছে? 5টি। এবং ফলাফলের মাত্রায় উপাদান কয়টি রয়েছে? উপাদান রয়েছে 6টি। তাহলে টোটাল হলো ত্রিমাত্রিক তত্ত্ব, যেটাকে আমরা ত্রিমাত্রিক তত্ত্ব বলছি, তাই না? 3D ফিগার এবং এই প্রক্রিয়াগত মাত্রা, ফলাফলের বিষয়বস্তু, ফলাফলের মাত্রা। তাহলে আমাদের টোটাল যে উপাদান যতটুকু হলো 5 গুণ 5 গুণ 6, যেটাখানে আমরা 150টি উপাদান আমরা বলতে পারি। গিলফোর্ডের বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্বের স্মৃতি প্রত্যাভিজ্ঞা হলো 150টি উপাদানের মাত্রা অন্তর্গত। এরপরে আসছি, দেখো হ্যাঁ এখানে উত্তর কোনটা হবে? উত্তর দেখো, গিলফোর্ডের বুদ্ধির সংগঠন সংক্রান্ত স্মৃতি প্রত্যাভিজ্ঞা কনভার্জেন্ট ডাইভার্জেন্ট থিঙ্কিং যেটা রয়েছে সেটা হচ্ছে প্রক্রিয়াগত মাত্রায়। প্রক্রিয়াগত মাত্রায় কিন্তু রয়েছে 5টি উপাদানের মধ্যে। এরপরে দেখো, শিক্ষাদানের ক্ষেত্রে কোনটি সব থেকে বেশি কার্যকর? শিক্ষাদানের ক্ষেত্রে কোনটি সবচেয়ে বেশি কার্যকর হবে? উপকরণ পদ্ধতি, প্রজেক্টে কাজ দেওয়া, প্রদর্শন পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি শিক্ষাদানের ক্ষেত্রে? দেখো, আমরা আমরা যে শ্রেণীকক্ষে শিক্ষা পরিচালনা যেভাবেই হোক না কেন, শিক্ষার্থীদেরকে যখনই আমরা কোনো সমস্যা সমাধানমূলক কোনো কাজ দিয়ে থাকি, তারা কিন্তু নিজেরা চিন্তা ভাবনা করে এবং অপরের সাহায্য নেয় বা বিভিন্ন সোর্স থেকে কিন্তু তথ্য সংগ্রহ করতে চেষ্টা করে বা নিজেরা গভীরভাবে চিন্তা করতে মানে নিজেরা চেষ্টা করে। এক্ষেত্রে শিক্ষাদানের ক্ষেত্রে কোনটি সব থেকে বেশি কার্যকর হবে? সেখানে আমরা যদি বলি যে প্রদর্শন পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি, উপকরণ পদ্ধতি বা প্রজেক্টে কাজ দেওয়া, এর মধ্যে সবচেয়ে যেটা কার্যকর হবে, যেটা যে সমস্যায় শিক্ষার্থীকে নিয়ে গিয়ে সেই সমস্যার সমাধানে তাকে সে যদি করতে পারে বা অন্য কারো সাহায্য নিয়ে বা আংশিক সহযোগিতা করে যে সে যদি নিজে যে জিনিসটা শিখবে সেই জিনিসটাই কিন্তু সে পরবর্তীকালে কাজে লাগাবে বা কার্যকর হবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রজেক্টে কাজ দেওয়া এটা কিন্তু সবচেয়ে বেশি কার্যকর হবে। উপকরণ পদ্ধতি, প্রদর্শন পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি একটা শ্রেণীকক্ষে শিক্ষকের সক্রিয়তা প্রকাশ করে, যেখানে শিক্ষার্থী আগ্রহ সহকারে শিক্ষাটা গ্রহণ করবে, কিন্তু নিজে যখন হাতে কলমে কোনো কাজটা করবে তখন সবচেয়ে বেশি শিখবে, সেটা এই প্রজেক্ট পদ্ধতিতে কিন্তু হবে। 5 নম্বর দেখো, নিচের কোন বিষয়টির সঙ্গে সহপাঠক্রমিক কার্যাবলী যুক্ত নয়? নিচের কোন বিষয়টির সঙ্গে সহপাঠক্রমিক কার্যাবলী যুক্ত নয়? ছবি আঁকা, গান গাওয়া, নিয়মিত পরীক্ষা দেওয়া, পরিবেশ রক্ষার জন্য জনসচেতনতা গড়ে তোলা কোন বিষয়টির সঙ্গে সহপাঠক্রমিক কার্যাবলী যুক্ত নয়?
তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, ছবি আঁকা, গান গাওয়া, পরিবেশ রক্ষার জন্য জনসচেতনতা গড়ে তোলা সবগুলোই হচ্ছে সহপাঠক্রমিক কার্যাবলী। কিন্তু একটি কার্যাবলী সহপাঠক্রমিক কার্যাবলী নয়, যেটাকে আমরা বলতে পারি নিয়মিত পরীক্ষা দেওয়া, এটা কিন্তু সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে পড়ছে না। 6 নম্বর দেখো, শিক্ষাক্ষেত্রে একজন শিক্ষক বা শিক্ষিকার মূল উদ্দেশ্য কি? শিক্ষাক্ষেত্রে একজন শিক্ষক বা শিক্ষিকার মূল উদ্দেশ্য কি? নৈতিক তত্ত্বের শিক্ষা দেওয়া, শিক্ষার্থীদের চিন্তন ক্ষমতার বিকাশে সহায়তা করা, জাতীয় স্তরে প্রথম হওয়ার উপদেশ দান, শিক্ষার্থীদের পরীক্ষার উপযোগী করে প্রস্তুতি নিতে বলা। কোনটি শিক্ষাক্ষেত্রে একজন শিক্ষক বা শিক্ষিকার মূল উদ্দেশ্য আমরা বলতে পারি? বলো কোনটি আমরা বলতে পারি? নৈতিক তত্ত্বের শিক্ষা দেবে, এটা হবে না। জাতীয় স্তরে প্রথম হওয়ার উপদেশ দান, উপদেশ দানে কোনো কাজ হবে না, যে জাতীয় স্তরে প্রথম হওয়ার উপদেশ দানে শিক্ষার্থীদের পরীক্ষার উপযোগী করে প্রস্তুতি নিতে বলা একটা সংকীর্ণ ধারণা, এটা যে শুধুমাত্র পরীক্ষার জন্য প্রস্তুতি করে তোলা। ব্যাপক এবং বিস্তৃত যে ধারণা, শিক্ষার্থীদের চিন্তন ক্ষমতার বিকাশে সহায়তা করা কেন হলো, কিভাবে হলো, এই জিনিসটা মূল যে জিনিস, সেটা গোড়া থেকে আমরা যদি তাকে বিকাশে সহায়তা করি, পরবর্তীতে তার কিন্তু সুবিধা হবে। 7 নম্বর দেখো, স্কুল জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? স্কুল জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি হবে? স্কুল জীবনে কোন জিনিসটা আমরা সবচেয়ে বেশি মনে রাখতে চেষ্টা করি, বা যেটা আমাদের পরবর্তী জীবনে কাজে লাগে, বা আমরা মডেল হিসাবে ব্যবহার করি? কোন জিনিসটা সবচেয়ে বেশি স্কুল জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি হবে? বন্ধুদের সাথে খেলাধুলা করা, ছাত্র শিক্ষক সাক্ষাৎকার, কোনো ক্রমে বাড়ি চলে আসা, নিয়মিত অভ্যাস তৈরি করা। কোনটি স্কুল জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি হবে? ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে, স্কুল জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেটা হবে ছাত্র শিক্ষক সাক্ষাৎকার, অর্থাৎ মিটিং, অর্থাৎ ছাত্র শিক্ষক মুখোমুখি সম্পর্ক, অর্থাৎ এক ধরনের যে সম্পর্ক থাকে ছাত্র শিক্ষকের মধ্যে, সেইটা সবচেয়ে বেশি কিন্তু গুরুত্বপূর্ণ হবে। এবং ছাত্ররা কিন্তু শিক্ষকের দেখে শিখবে, বা তাদের আচার আচরণ, তাদের নৈতিকতা, তাদের বিচার বুদ্ধি সবগুলোই কিন্তু অনুকরণ করতে শিক্ষার্থী নিজেকে অনুপ্রাণিত করে। তাহলে এইটাই স্কুল জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, বাদবাকিগুলো নয়। সাময়িক এটা, আনন্দদায়ক এটা বলা যায় বাদবাকিগুলো, কিন্তু কার্যকরীভাবে পরবর্তী জীবনে কাজে লাগে, এটা হচ্ছে ছাত্র শিক্ষক সাক্ষাৎকার। তারপরে দেখো, শিক্ষাক্ষেত্রে নিয়মানুবর্তিতা কিভাবে সাহায্য করে? মানে শিক্ষাক্ষেত্রে যদি আমরা কোনো নিয়ম বা টাইম বা কোনো পর্যায়ে আমরা মেনে চলি, তাহলে এটা আমাদের কিভাবে সাহায্য করবে? কোনো ক্রমে শ্রেণীকক্ষের আলোচনা নিয়মের মধ্যে শেষ করা, ঠিক টাইমে ছুটি হওয়া, সংস্কৃতিবান হওয়া, এতে ভারসাম্য বজায় থাকে। কোনটি হবে উত্তর? দেখো, নিয়ম অনুবর্তিতা, বা আমরা যদি বলি যে আমরা যদি সঠিক নিয়মে কাজ করি, বা নিয়ম অনুবর্তিতা যদি মেনে চলি, বা নিয়ম মেনে চলি, তাহলে আমাদের প্রথমে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ভারসাম্য বজায় থাকে। অর্থাৎ আমরা শিক্ষাক্ষেত্রে এই ভারসাম্য আমরা বজায় রাখতে পারি। এরপরে দেখো 9 নম্বর, শৃঙ্খলার অর্থ কি? সম্পূর্ণ নির্ভুল আচরণ করা, কঠোর শাস্তি, অনুগত নিয়মের দ্বারা চালিত হওয়া। শৃঙ্খলার অর্থ কি হতে পারে? সম্পূর্ণ নির্ভুল আচরণ, কঠোর শাস্তি, অনুগত নিয়মের দ্বারা চালিত হওয়া। শৃঙ্খলার অর্থ কি হবে? ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে শৃঙ্খলা মানে হচ্ছে যে আমরা একটা নিয়ম মেনে চলবো, যেখানেই থাকি না কেন এই নিয়ম মেনে চললে আমাদের আর কোনো সমস্যা হবে না। যেটাকে আমরা বলি নিয়মের দ্বারা চালিত হওয়া, এটা কিন্তু শৃঙ্খলার অর্থ, অর্থাৎ নিয়মের দ্বারা নিজেকে পরিচালিত করা। 10 নম্বর দেখো, রচনাধর্মী পরীক্ষায় সাফল্য লাভ করা কঠিন, এর কারণ কি? রচনাধর্মী পরীক্ষায় সাফল্য লাভ করা কঠিন, কারণ কি?
সাফল্য লাভ করা কঠিন কারণ কি? অনেক বেশি মুখস্থ করতে হয়। মুখস্থ কেন করবে? তুমি বুঝে যদি পড়ো নিজের মতো করে, সেটা কিন্তু তুমি কি লিখতে পারবে। অনেক বেশি লিখতে হয়, রচনাধর্মী অভিজ্ঞতা তো লিখতেই হবে, এবং সেগুলির উত্তরদানের কৌশল ভিন্ন, এবং সেগুলি মূল্যায়ন পরীক্ষকের মেজাজের উপর নির্ভরশীল। রচনাধর্মী পরীক্ষায় সাফল্য লাভ করা, সর্বোচ্চ নম্বর পাওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, যেটা আমরা অনুঘটকের কাজ করে যে জিনিসটা, সেটা হচ্ছে সেগুলির মূল্যায়ন পরীক্ষকের মেজাজের ওপর কিন্তু নির্ভরশীল। পরীক্ষকের মেজাজের ওপর কিন্তু এটা নির্ভরশীল বলা যায়। 11 নম্বর দেখো, অ্যাফাসিয়া হলো, অ্যাফাসিয়াটা কোন ধরনের অসামঞ্জস্যতা? অ্যাফাসিয়াটা কোন ধরনের অসামঞ্জস্যতা? অ্যাফাসিয়া যেটা আমরা বলি, অ্যাফাসিয়াটা হচ্ছে মৌখিক অসামঞ্জস্যতা, এটাকে আমরা অ্যাফাসিয়া বলে থাকি। এরপরে দেখো, আগ্রাফিক হলো কোন ধরনের অসামঞ্জস্যতা? মনে রাখবে এই জিনিসগুলো। আগ্রাফিক, অ্যাফাসিয়া কোন ধরনের অসামঞ্জস্যতা বলো? অ্যাগ্রাফিক যেটা হচ্ছে লেখা শেখার অসমর্থ। 13 নম্বর দেখো, কিছু ছাত্র তোমার ক্লাসে কম বুদ্ধি সম্পন্ন, সেক্ষেত্রে তোমার যে স্টেটমেন্ট বা যে জিনিসটা তোমাকে করা উচিত, কিছু ছাত্র তোমার ক্লাসে কম বুদ্ধি সম্পন্ন, সেক্ষেত্রে তুমি যে জিনিসটা করতে বলবে, তাকে দিনে 15 ঘন্টা পড়তে বলবে, নাকি বুদ্ধিমান ছাত্রদের সামনে তাকে নিয়ে লজ্জা প্রকাশ হতে পড়তে বলা, লজ্জা প্রকাশ করা, তার সমস্যা বোঝার চেষ্টা করবে, এটা কিছুটা হবে। তার সমস্যা বুঝে তাকে বারবার পাঠ অভ্যাসের প্রতি আগ্রহ জন্মানো, এটাই সঠিক হবে। শুধু সমস্যা বোঝালে তার যে সমস্যা বা এটা সেটা কিন্তু মিটবে না। তার সমস্যা বুঝে নিয়ে তাকে বারবার পাঠ অভ্যাসের প্রতি আগ্রহ জন্মানো, এটা শিক্ষকের একজন কর্তব্য, এটা করা উচিত। 14 নম্বর দেখো, বর্তমান যুগে শিক্ষার অবক্ষয়ের প্রধান কারণ কি? অনিশ্চিত ভবিষ্যৎ, শিক্ষার্থীদের ক্ষমতার অভাব, অভিভাবকদের উদাসীনতা, উপরের সবকটি। বর্তমান যুগে শিক্ষার অবক্ষয়ের প্রধান কারণ কি? দেখো, বর্তমান যুগে শিক্ষার অবক্ষয়ের প্রধান কারণ কোনটি হবে? প্রধান কারণ হচ্ছে উপরের সবকটি। অনিশ্চিত ভবিষ্যৎ, শিক্ষকদের ক্ষমতার অভাব, অভিভাবকদের উদাসীনতা, এই জিনিসগুলো কিন্তু শিক্ষার অবক্ষয়ের প্রধান কারণ আমরা বলতে পারি। 15 নম্বর দেখো, প্রাথমিক শিক্ষাদানের বয়সসীমা আমাদের দেশে কত? প্রাথমিক শিক্ষাদান বা প্রাথমিক সর্বজনীন শিক্ষাদান আমরা বলে থাকি, সেটার বয়সসীমা কত? প্রাথমিক শিক্ষাদানের বয়সসীমা কত? বয়সসীমা হচ্ছে 8 বছর। যেমন মনে করো, প্রাথমিক বয়সসীমা, উচ্চ প্রাথমিক এবং নিম্ন প্রাথমিক, প্রাক প্রাথমিক থেকে শুরু করে আমরা যদি ধরি 1 to 8, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই শিক্ষাদানের বয়সসীমা আমাদের দেশে। ইকো ক্লাব, ইকো ক্লাবটি কি? শব্দ নির্ভর প্রতিষ্ঠান, পরিবেশ বিষয়ক সংস্থা, নাকি ধর্ম বিষয়ক সংস্থা, নাকি উৎপাদন কেন্দ্র? ইকো ক্লাবটা কি বলো? উত্তর করবে সবাই। ইকো ক্লাবটা কি? শব্দ নির্ভর প্রতিষ্ঠান, নাকি পরিবেশ বিষয়ক সংস্থা, নাকি ধর্ম বিষয়ক সংস্থা, নাকি উৎপাদন কেন্দ্র? কোনটি হবে? দেখো, ইকো ক্লাব যেটাকে আমরা বলে থাকি, সেটা পরিবেশ বিষয়ক একটা সংস্থা, ইকো ক্লাব। এরিকসন তার ব্যক্তিত্বের তত্ত্বে কোন জিনিসটি অধিক গুরুত্ব দিয়েছেন?
এরিকসন তার ব্যক্তিত্বের তত্ত্বে কোন জিনিসের উপরে অধিক গুরুত্ব দিয়েছেন? এরিকসন তার ব্যক্তিত্বের তত্ত্বে কোন জিনিসটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন? তিনি ছিলেন যে ফ্রয়েডের ছাত্র। ইড ইগো সুপার ইগো সম্পর্কে তার তত্ত্বও রয়েছে, যেগুলি তিনি ফ্রয়েডের সমস্ত স্বীকার্যকে তিনি স্বীকার করেননি। সেক্ষেত্রে তিনি বাস্তব অর্থাৎ সামাজিক যে বিষয় তার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তাহলে উত্তর হবে সামাজিক আচরণের উপর সবচেয়ে বেশি কিন্তু গুরুত্ব দিয়েছেন এরিকসন। 18 নম্বর দেখো, নিচের কোনটি স্ট্যানবার্গের প্রক্রিয়াকরণ তত্ত্বে অনুপস্থিত? নিচের কোনটি স্ট্যানবার্গের প্রক্রিয়াকরণ তত্ত্ব? আমরা জানি ট্যায়ার্কিক থিওরি অফ ইন্টেলিজেন্স এর প্রবক্তা হচ্ছেন রবার্ট স্ট্যানবার্গ। 1980 সালে গবেষণালব্ধ যে থিওরি সেটা প্রকাশ করেন 1985 খ্রিস্টাব্দে। এখানে বুদ্ধির 3টি মাত্রার কথা তিনি বলেছিলেন। সেই প্রক্রিয়াকরণ তত্ত্বে কোনটি অনুপস্থিত আমরা বলতে পারি? দেখো, নিচের স্ট্যানবার্গের প্রক্রিয়াকরণ তত্ত্ব, সেই প্রক্রিয়াকরণ তত্ত্বে পূর্ব পরিস্থিতি বর্তমান পরিস্থিতি এর মধ্যে সম্পর্ক স্থাপনের কথা বলা হয়েছে। সমস্যা সমাধানের জন্য যে যৌক্তিকতা বিচার এটাও বলা হয়। বিভিন্ন ঘটনার মধ্যে সামান্যীকরণ করা এটাও বলা হয়। প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা এটাও কিন্তু বলা হয়। তাহলে স্ট্যানবার্গের বিভিন্ন ঘটনার মধ্যে সামান্যীকরণ কথা বা সামান্যীকরণ করা এই জিনিসটা কিন্তু নেই। এই জিনিসটা কিন্তু স্ট্যানবার্গের প্রক্রিয়াকরণ তত্ত্বে নেই, অনুপস্থিত। তাহলে উত্তর কিন্তু এটা হবে যে বিভিন্ন ঘটনার মধ্যে সামান্যীকরণ করা, সিদ্ধান্ত গ্রহণ করা রয়েছে, যৌক্তিকতা, পূর্ব পরিস্থিতি বর্তমান পরিস্থিতির মধ্যে সম্পর্ক স্থাপন সবই রয়েছে। 19 নম্বর দেখো, বুদ্ধির কোন তত্ত্বটি শিক্ষা ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ? বুদ্ধির কোন তত্ত্বটি শিক্ষা ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ? স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব, গিলফোর্ডের ত্রিমাত্রিক তত্ত্ব, থার্স্টনের প্রাথমিক মানসিক উপাদান তত্ত্ব, গার্ডেনারের বহুবিধ উপাদান তত্ত্ব কোনটি? বুদ্ধির কোন তত্ত্বটি শিক্ষাক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ? বুদ্ধির যে তত্ত্বটি শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে গার্ডেনারের বহুবিধ উপাদান তত্ত্ব। সেই উপাদান তত্ত্বটা আমাদের শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। 19 নম্বর হয়ে গেল। 20 নম্বরটা দেখো, তার আগে আমি আবারও বলছি, আমাদের টেট ফাউন্ডেশন 2000 ব্যাচ 2024-এর ব্যাচ কিন্তু অলরেডি চলছে। যারা জয়েন করোনি তারা অবশ্যই জয়েন করে নেবে। আমাদের প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার রয়েছে, যেখানে বেসিক থেকে সমস্ত সাবজেক্ট কিন্তু ধরে ধরে পড়ানো হবে। আমাদের ডব্লিউবি টেট বা আপার প্রাইমারি টেটের কনসেপচুয়াল কোশ্চেনগুলো করতে কিন্তু তোমাদের সুবিধা হবে এই জায়গা থেকে। সমস্যা সমাধান হলো এক ধরনের চিন্তন যার বৈশিষ্ট্য কোনটি? সমস্যার সমাধান হলো এক ধরনের চিন্তন যার বৈশিষ্ট্য কোনটি বলো? সমস্যার সমাধান হলো এক ধরনের চিন্তন যার বৈশিষ্ট্য কোনটি? দেখো, সমস্যার সমাধান হলো এক ধরনের চিন্তন যার বৈশিষ্ট্য ধারণাগুলিকে পুনর্গঠন করে বাধা অতিক্রম করা, যুক্তিপূর্ণ সিদ্ধান্তের জন্য ধারণাগুলো পুনর্গঠন করা, পরিস্থিতির সঠিক মূল্যায়নের জন্য ধারণা পুনর্গঠন করা। কোনটি হবে উত্তর? উত্তর হবে দেখো উপরের সবগুলি। উপরের সবগুলি হচ্ছে এক ধরনের চিন্তন যার বৈশিষ্ট্য এইগুলি। 21 নম্বর দেখো, প্রাক প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য কি? প্রাক প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য কি? প্রাক প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য কি?
দেখো, প্রাক প্রাথমিক শিক্ষার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে শিশুর দৈহিক বিকাশ এবং সু অভ্যাস গড়ে তোলা। বাদ বাকিগুলো দেখো শুধুমাত্র পেশাগত দক্ষতা অর্জন, আত্মোপলব্ধি, স্কুলের সময় কাটানো। প্রাক প্রাথমিক শিক্ষার কি মূল উদ্দেশ্য? এগুলো শিশুর দৈহিক বিকাশ এবং সু অভ্যাস গঠন করা। নিচের কোনটি সঠিক নয়? ভালো করে দেখো, নিচের কোনটি সঠিক নয়? আগ্রহ ব্যক্তির মধ্যে স্বতঃস্ফূর্ততার কারণ হয়, সক্রিয় করে তোলে, আনন্দের কারণ হয়, কোনো বস্তু, ঘটনা বা আচরণকে পছন্দ করাই হলো আগ্রহ। নিচের কোনটি সঠিক হবে না বলো? সঠিক যেটা কোনটা হবে বলো? আগ্রহ ব্যক্তির মধ্যে স্বতঃস্ফূর্ততার কারণ হয়, এটা সঠিক। আগ্রহ ব্যক্তির মধ্যে নিজের যে কাজ করার যে মানসিকতা, স্বতঃস্ফূর্ততা, এটা কিন্তু তৈরি হবে। সক্রিয় করে তুলবে শিক্ষার্থীকে, আনন্দের কারণ হবে। কিন্তু কোনো বস্তু, ঘটনা বা আচরণকে পছন্দ করাই আগ্রহ, এটা আমরা বলতে পারি না। আমরা কোনো জিনিস যখন পছন্দ করি বা আচরণকে পছন্দ করি, ঘটনা, বস্তু, সেটাই যে আহ, আগ্রহ আমাদের, এটা কিন্তু আমরা বলতে পারি না। অর্থাৎ কোনো বস্তু, ঘটনা বা আচরণকে পছন্দ করাই আগ্রহ, এটা নয়। 23 নম্বর দেখো, শিক্ষণ উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রথম কে করেছিলেন? শিক্ষণ উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রথম কে করেছিলেন? উত্তর করবে। শিক্ষণ উদ্দেশ্য সম্পর্কে আলোচনা প্রথম কিন্তু করেছিলেন বিএস ব্লুম। ব্লুম কিন্তু শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলেন, এটা কিন্তু মাথায় রাখবে। শিক্ষণ উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু প্রথম করেছিলেন ব্লুম। মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার কোন রূপের অন্তর্গত? মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার কোন রূপের অন্তর্গত বলো? মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার কোন রূপের অন্তর্গত? অনেকে কিন্তু গুলিয়ে ফেলে, এটা অনিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে ফেলে দেয়। আবার অনেকে বিশ্ববিদ্যালয়ের নাম শুনে প্রথাগত শিক্ষার মধ্যে দিয়ে দেয়। কিন্তু আসলে কোনটা হবে? মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার কোন রূপের অন্তর্গত? আসলে কোনটা হবে বলো? আসলে কোনটা হবে বলবে? আসলে কোনটা হবে? মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার কোন রূপের অন্তর্গত? দেখো, মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার হচ্ছে প্রথা বহির্ভূত যে শিক্ষা, সেই রূপের অন্তর্গত। অর্থাৎ এখানে কোনো নির্দিষ্ট ধরাবাঁধা নিয়ম নেই, কিন্তু মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রথা বহির্ভূত রূপের অন্তর্গত। এখানে কোনো শিক্ষক শিক্ষার্থী সবই রয়েছে, কিন্তু নিয়মগুলো অতিরিক্ত শিথিল, তাকে মুক্ত বিশ্ববিদ্যালয় এই রূপের অন্তর্গত। 25 নম্বর দেখো, অনিয়ন্ত্রিত শিক্ষার গণমাধ্যম হিসাবে কোনটি সব থেকে বেশি কার্যকরী? অনিয়ন্ত্রিত শিক্ষার গণমাধ্যম হিসাবে নিচের কোনটি সব থেকে বেশি কার্যকরী হবে? অনিয়ন্ত্রিত শিক্ষায় যেখানে নির্দিষ্ট শিক্ষক নেই, নির্দিষ্ট সময় নেই, যে কোনো সময় যে কোনো টাইমে আমরা শিক্ষাটা গ্রহণ করি, এই অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যমে সব থেকে প্রভাবশালী যেটা উপাদান, সেটা হচ্ছে দেখো দূরদর্শন। এই টিভি, এই দূরদর্শন বা টিভির সাহায্যেই কিন্তু দূরদর্শন বা টিভির, এটা কিন্তু সবচেয়ে বেশি প্রভাবকারী উপাদান এই দূরদর্শন।
26 নম্বর দেখো, শিক্ষার প্রথম বিদ্যালয় হলো তো তার মায়ের কোল, এই বক্তব্যটি কে করেছিলেন? শিক্ষার প্রথম বিদ্যালয় হচ্ছে শিক্ষার প্রথম বিদ্যালয় হলো শিশুর, এখানে শিক্ষার হবে না, এটা একদমই ভুল, এটা হবে শিশুর। শিশুর প্রথম বিদ্যালয় হলো, এটা হবে শিশু। শিশুর প্রথম বিদ্যালয় হলো তার মায়ের কোল, এটা কে বলেছিলেন? বলবে উত্তর। শিশুর প্রথম বিদ্যালয় কে বলেছিলেন? কমেনিয়াস বা কমেনিয়াস বলেছিলেন। শিক্ষক শিক্ষার্থীর শিক্ষাগত, ব্যক্তিগত এবং সামাজিক সমস্যা বুঝতে, বোঝাতে এবং তাদের সমাধানের উপায় নির্ধারণ করতে কি ভূমিকা পালন করবেন? শিক্ষাগত বা ব্যক্তিগত এবং সামাজিক যে সমস্যা সেগুলো বুঝতে, বোঝাতে বা সমাধানের উপায় নির্ধারণে যে ভূমিকা পালন করবেন, কোন ধরনের ভূমিকা পালন করবেন বলো? দেখো, বুঝতে, বোঝাতে, সমাধানের উপায় নির্ধারণে যে ভূমিকা পালন করবে সেটা হচ্ছে পরামর্শদাতা। পরামর্শদাতার ভূমিকা অবশ্যই তিনি পালন করবেন। 28 নম্বর দেখো, কোনটি শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণের পদ্ধতি নয়? কোনটি শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণের পদ্ধতি নয়? আমি কি বলেছিলাম যে সিডিপির ক্ষেত্রে শাস্তি বা এই ধরনের যখনই হবে তখন সেটা কিন্তু 9 বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, অর্থাৎ এটা আমরা বলবো শাস্তি ও পুরস্কারের নীতি, এটা কিন্তু নিয়ন্ত্রণের পদ্ধতি নয়, বাদবাকিগুলো রয়েছে। 29 নম্বর দেখো, মূল্যায়নকে ত্রিভুজ হিসাবে বর্ণনা করেছেন, মূল্যায়নকে অবশ্যই ত্রিভুজ হিসাবে বর্ণনা করেছেন কে? বি.এস. ব্লুম। মূল্যায়নকে ত্রিভুজ হিসাবে, অর্থাৎ মূল্যায়নের যে উদ্দেশ্য, যেমন শিক্ষার লক্ষ্য, শিক্ষণ পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি, এগুলো সম্পর্কে, শিক্ষণ অভিজ্ঞতা, মূল্যায়ন পদ্ধতি, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি করেছি আমাদের পেইড ব্যাচে। যারা জয়েন হয়েছে তারা অবশ্যই জানো, এবং যারা জয়েন হয়নি তারা অবশ্যই কিন্তু আমাদের পেইড ব্যাচটা নিতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের টেট ফাউন্ডেশন 2024-25 কে লক্ষ্য রেখেই এটা করা হয়েছে। তোমাদের কিন্তু সুবিধা হবে আপার প্রাইমারি টেট এবং ডব্লিউবি টেটের ক্ষেত্রে। যখন নোটিফিকেশন আসবে তখন কিন্তু যারা বলছো এখন নিয়ে কোনো লাভ নেই, যাদের নোটিফিকেশন যখন আসবে তখন কিন্তু প্রস্তুতির টাইম পাবে না। বিস্তারিত সিলেবাস এবং খুব গভীর থেকে কিন্তু কনসেপচুয়াল কোশ্চেনগুলো হয়। সেক্ষেত্রে টেট প্রস্তুতি 2024 যদি আমরা এটা নিই তাহলে আমাদের এই জিনিসগুলো রেডি থাকলো। চলো আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন নতুন কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করতে চলেছি।